নমস্কার। আজকের আসরে আমরা একটা বেশ অন্যরকম হাড় হিম করা বাংলা লোককথার গভীরে ডুব দেব। গল্পের শুরু হচ্ছে মছলন্দপুরের এক গ্রামে, বেশ অখ্যাতই বলা চলে। সেখানেই শিবু থাকত তার বৃদ্ধা মা পারুলবালাকে নিয়ে। ঠিক, শিবুর কাজ পেশা মাছ ধরা। রোজ ভোরে উঠে জাল নিয়ে নদীতে যাওয়া। মা আর ছেলে এই নিয়ে সংসার। একটা সময় তো ব্যবসায় খুব মন্দা চলছিল বলছিলেন। হ্যাঁ, তখন তো বিয়ের কথাও ভাবতে পারেনি, তবে ইদানিং অবস্থা একটু ফিরেছে। মাছ উঠছে ভালোই জালে, লাভের মুখ দেখছে আর কি, সাধারণ জীবনযাত্রা। একদম। তো একদিন শিবু শুনল যে যদি রাত থাকতে নদীতে যাওয়া যায়। ও হ্যাঁ, তাহলে নাকি ভালো জাতের বেশি পরিমাণে মাছ পাওয়া যায়, জেলেপাড়ার অন্যদের কাছ থেকে শুনেছিল। ঠিক সেই শুনে শিবু একদিন সত্যি সত্যি মাঝরাতেই গেল নদীতে। আর সেদিন কপালও খুলল মনে হয়। হ্যাঁ, অনেক ভালো মাছ পেল সেদিন। মা ছেলে দুজনেই খুব খুশি। বাড়ি ফিরে নিশ্চয়ই মাছগুলো সাবধানে রেখেছে পরের দিনের জন্য। হ্যাঁ, একটা বড় ঝাঁকায় ঢেলে পাশের ঘরে রেখে দিল, সকালে বাজারে বেচবে ভালো দামে। কিন্তু সেই রাতেই গোলমালটা বাঁধল। ঠিক তাই, এইখান থেকেই গল্পের মোড়টা ঘুরে যায়। মাঝরাতে গভীর রাতে হঠাৎ একটা ভয়ঙ্কর পচা গন্ধে শিবুর ঘুম ভেঙে গেল। শুধু শিবুর, পারুলবালারও তো। হ্যাঁ, পাশের চৌকিতে তার মা পারুলবালাও জেগে উঠলেন। গন্ধটা এতটাই বিশ্রী উৎকট যে ঘরে টেকা দেয়। শিবু প্রথমে কি ভাবল, মাছগুলো পচে গেল? সেটাই ভাবল, কিন্তু মন সায় দিচ্ছিল না, কারণ মাছগুলো তো টাটকা ছিল। আর রাতটাও ঠান্ডা ছিল বলছিলেন, শীতকাল প্রায়। একদম, এত তাড়াতাড়ি পচার কথা নয়। সে লম্ফ হাতে পাশের ঘরে গেল ব্যাপারটা দেখতে। গিয়ে যা দেখল তাতে তো ওর মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা। ঝাঁকা একদম ফাঁকা, একটাও মাছ নেই। একটাও না। পারুলবালা কি ভাবলেন, চোর? হ্যাঁ, মা তো প্রথমে ভাবলেন চোরই ঢুকেছিল হয়তো, কিন্তু শিবু দেখল দরজা তো সব ভেতর থেকে বন্ধ, সদর দরজা, খিড়কির দরজাও। তাহলে চোর ঢুটবে কোথা দিয়ে? অদ্ভুত ব্যাপার। সে লম্ফ হাতে বাইরে উঠোনে গেল, আর সেখানে গিয়ে তো চক্ষু চড়ক গাছ। কি দেখলো? সারা উঠোন জুড়ে ছড়িয়ে ছিটিয়ে মাছের আঁশ, কাঁটা, কানকো। তার মানে কেউ ওখানেই বসে খেয়েছে। হ্যাঁ, ঠিক তাই হচ্ছে, যেন কেউ উঠোনে বসেই কাঁচা মাছগুলো চিবিয়ে খেয়েছে। পারুলবালা তো নিশ্চয়ই খুব ভয় পেয়ে গেছিলেন, আর চিন্তাও হচ্ছিল। খুব হাহাকার করে উঠলেন, ওরে শিবু, এ কি সর্বনাশ, কাল বেচাকেনা হবে কি দিয়ে? শিবু কি বলল? সে মাকে বোঝানোর চেষ্টা বলল, অত চিন্তা করো না মা, হয়তো বেড়া ডিঙিয়ে কোনো কুকুর বা শেয়াল এসে খেয়ে পালিয়েছে। কিন্তু মনে মনে সে নিজেও কি সেটা বিশ্বাস করছিল? মনে হয় না। বলার সময় ওর নিজের গলাও কাঁপছিল, কারণ ব্যাপারটা স্বাভাবিক লাগছিল না ওর কাছে। কারণটা তো স্পষ্ট, কুকুর বা শেয়ালে মাছ খেলে আঁশকাটা ছড়ানো থাকতে পারে, কিন্তু ওই ভয়ানক পচা গন্ধটা। একদম, ওই গন্ধটাই তো মিলছে না। টাটকা মাছ থেকে অমন গন্ধ আসবে কেন? ওটাই প্রথম অশুভ ইঙ্গিত। আর ঠিক তারপর থেকেই শুরু হলো আসল উপদ্রব। সেই রাতের পর থেকে শিবুদের বাড়িতে রোজ রাতে অদ্ভুত সব কাণ্ড। কি রকম? সন্ধে নামলেই মনে হয় ঘরের কোনো কোণে কে যেন বসে চড়বড় চড়বড় করে মাছের কাটা চিবোচ্ছে। শুধু শব্দ না, তার সাথে মাঝে মাঝেই সেই অসহ্য পচা গন্ধটা নাকে এসে লাগে হঠাৎ হঠাৎ। আর কিছু? হ্যাঁ, একদিন সন্ধ্যায় শিবু হ্যারিকেনের আলোয় স্পষ্ট দেখল ওদের মাটির ঘরের দেওয়ালে সরু সরু কালশিটে দাগ। দাগ? কিসের দাগ? দেখতে ঠিক যেন মাছের কাঁটা দিয়ে কেউ আঁচড় কেটেছে, সরু লম্বাটে দাগ। সর্বনাশ, এটা তো বেশ ভয়ের। এদিকে একটা আশ্চর্যের ব্যাপারও ঘটছিল। এই সব কিছুর মধ্যেও শিবুর ব্যবসায় কিন্তু বেশ উন্নতি হচ্ছে। তাই নাকি? তা মাছ ভালোই পাচ্ছিল তাহলে? হ্যাঁ, রোজই ভালো মাছ জালে পড়ছে, বাজারে বিক্রিও বাড়ছে, পসার বেশ জমজমাট। দিনের রোজগার বাড়ছে, কিন্তু রাতের এই ভুতুরে কাণ্ডকারখানায় নিশ্চয়ই শান্তি ছিল না, বিশেষ করে পারুলবালার। একদমই না। পারুলবালা তো ভয়ে কাটা হয়ে থাকতেন। একদিন শিবুকে ডেকে বললেন, ওরে শিবু, আমার কিন্তু ভালো ঠেকছে না, এ নির্ঘাত কোনো মেছো ভূতের কাজ। মিছো ভূত? হ্যাঁ, বললেন মাছের গন্ধ পেয়ে সে এখানে আস্তানা গেড়েছে। বললেন মোড়লবাবুকে খবর দিতে। মোড়লবাবু মানে গ্রামের পণ্ডিত হরনাথ শাস্ত্রী, যিনি ঝাড়ফুঁক, তাবিজ, কবচ এসব করেন। ঠিক তাই, গ্রামের লোক বিপদে পড়লে তার কাছেই যায়।
কিন্তু শিবু শিবু তো যুক্তিবাদী, সে কি এসব বিশ্বাস করল? না, প্রথম দিকে একদমই পাত্তা দেয়নি। সে একটু লেখাপড়া শিখেছে তো, ভাবলো ব্যবসার উন্নতি দেখে কেউ শত্রুতা করছে, হয়তো ভয় দেখাচ্ছে, যাতে সে ভয় পেয়ে ব্যবসা গুটিয়ে নেয়। তাই সে এসব ভূত প্রেতের কথা উড়িয়েই দিচ্ছিল। কিন্তু এই যুক্তিও টিকল না বেশি দিন। ঠিক দিন দুয়েক পরের ঘটনা। সেদিন রাতে শিবু শুয়ে আছে নিজের তক্তাপোষে, পারুলবালা পাশের চৌকিতে। হ্যাঁ, মা ঘুমোচ্ছেন। মাঝরাতে হঠাৎ শিবুর মনে হলো তক্তাপোষটা যেন নড়ে উঠল একটু। নড়ে উঠল? হ্যাঁ। সে পাশ ফিরতেই নিচ থেকে একটা খটখট আওয়াজ। আওয়াজ? কিসের আওয়াজ? আওয়াজটা ক্রমশ বাড়ছে, খটখট খটখট। মনে হচ্ছে যেন কেউ তক্তাপোষের নিচে বসে শুকনো কাঠ দিয়ে পাটাতনে মারছে। বাপরে, শিবু কি করলো? সে সাহস করে উঠে বসে নিচু হয়ে দেখতে যাবে। ঠিক সেই সময় কি হলো? তক্তাপোষের তলা থেকে ভেসে এলো একটা ভয়ঙ্কর, তীক্ষ্ণ, মানে একেবারে খ্যানখ্যানে বুড়ো গলার স্বর। কি বলল সেই কণ্ঠ? হুঙ্কার দিয়ে বলছে, তুই জানিস না রে শয়তান, তুই কি করেছিস? তুই আমার মুখের গ্রাস কেড়ে নিয়েছিস, আমি তোকে ছাড়ব না। শুধু শিবুকে না, বলছে তোকেও ছাড়ব না, তোর মাকেও ছাড়ব না, তোদের দুজনকেই আমি লই একই রকমভাবে গ্রাস করে নেব। শিবু কি দেখলো নিচে? সে ভয়ে কাঁপতে কাঁপতে লাফ দিয়ে নেমে উকি মেরে দেখল, কিন্তু কেউ নেই। কেউ নেই? তাহলে আওয়াজটা, স্বরটা? কিচ্ছু না, শুধু কয়েকটা শুকনো মাছের কাটা পড়ে আছে মেঝেতে। কিন্তু সেই ভয়ঙ্কর হুমকি দেওয়া গলাটা তখনও শোনা যাচ্ছে, বারবার একই কথা বলছে। এবার তো শিবুর ভয় পাওয়ারই কথা, শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার মতো অবস্থা। ঠিক তাই। এবার ওর যুক্তিবাদী মন আর টিকল না। সে বুঝল এটা মানুষের কাজ নয়, কোনো অশরীরী শক্তি। মানে এবার সে মায়ের কথাই সাই দিল, হরনাথ শাস্ত্রীর কাছে যাওয়ার কথা ভাবল। হ্যাঁ, মনে মনে ঠিক করল আর দেরি নয়, কাল সকালেই মোড়লবাবুর কাছে যেতে হবে। পরের দিন বাজার থেকে একটু তাড়াতাড়ি ফিরল শিবু। তারপর কিছু টাটকা মাছ আর এক হাঁড়ি মিষ্টি নিল। হরনাথ শাস্ত্রীর জন্য? হ্যাঁ, সাইকেলে করে রওনা দিল মোড়লবাবুর বাড়ির দিকে। তার বাড়ি তো গ্রামের অন্য প্রান্তে। মাঝখানে একটা জঙ্গল পড়ে না? হ্যাঁ, বেশ বড় জঙ্গল, ঝোপঝাড়, বুনো গাছে ভর্তি। দিনের বেলাতেও বেশ ছমছমে। শিবু তো আগেও গেছে ওদিক দিয়ে। অনেকবার গেছে, দিনের বেলায় অসুবিধা হয়নি। কিন্তু সেদিন কিছু হলো? জঙ্গলের ভেতরে একটু ঢোকার পরেই আবার সে বিশ্রী পচা গন্ধটা নাকে এসে লাগলো। আবার? হ্যাঁ, আর মনে হলো কে যেন পেছন থেকে ওর সাইকেলটা সজোরে টেনে ধরেছে। টেনে ধরেছে? হ্যাঁ, সাইকেল এগোতেই চাইছে না। শিবু ভাবল হয়তো চাকায় লতাপাতা জড়িয়েছে। নেমে দেখল কিছু জড়ায়নি। না, চাকা পরিষ্কার। আর ঠিক তখনই কানের কাছে ফিসফিস করে কে যেন বলল। কি বলল? কিছুতেই তুই বাঁচাতে পারবি না নিজেকে। আমার মুখের খাবার তুই কেড়ে এনেছিস, তোদের সব কটাকে আমি গ্রাস করব, তোদের বুক চিরে কাঁচা রক্ত খেয়ে তবে আমার শান্তি। ওরে বাবা! শিবু নিশ্চয়ই চিৎকার করে উঠেছিল, চেষ্টা করেছিল, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না। আর তখনই জঙ্গলের মধ্যে যেন ধুলোর ঝড় উঠল। ঝড়? জঙ্গলের মধ্যে? হ্যাঁ, দমকা হাওয়া, দাঁড়ানোই মুশকিল। তার সাথে সেই অদৃশ্য অট্টহাসি আর ফিসফিসানি। শিবু ভয়ে কাঁপতে কাঁপতে সাইকেল থেকে পড়েই গেল। জ্ঞান হারালো? হ্যাঁ, প্রচণ্ড আঘাতে কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিল। যখন জ্ঞান ফিরল, দেখল সব শান্ত, হাওয়া নেই, ধুলো নেই, সব স্বাভাবিক। কিন্তু শরীরে চোট লেগেছিল নিশ্চয়ই? হ্যাঁ, বেশ চোট পেয়েছে। সাইকেলটা কোনো মতে টেনে তুলে বাকি পথটা হেঁটেই গেল মোড়লবাড়ি। হরনাথ শাস্ত্রী কি করছিলেন তখন? উঠোনে বসে গায়ে তেল মাখছিলেন। শিবুকে ওই বিধ্বস্ত অবস্থায় দেখে তো অবাক। শিবু তাকে সব খুলে বলল? হ্যাঁ, প্রথমে মাছ মিষ্টি দিল, প্রণাম করল, তারপর পুকুরে হাত মুখ ধুয়ে এসে দাওয়ায় বসে সব বলল। রাতের মাছ উদাও হওয়া, গন্ধ, দেওয়ালের দাগ, তক্তাপোষের নিচের স্বর আর জঙ্গলের ঘটনাটা। হরনাথ শাস্ত্রী কি বললেন শুনে? তিনি খুব মন দিয়ে শুনলেন। শুনে কপালে চিন্তার ভাঁজ। বললেন, এ তো সত্যি চিন্তার ব্যাপার, সাধারণ উপদ্রব বলে মনে হচ্ছে না। তাহলে? বললেন, এর পেছনে গভীর রহস্য আছে, তাকে ধ্যানে বসে দেখতে হবে আসল কারণটা কি। বললেন, আজ সন্ধ্যায় আহনিকের পর বসবো, তুই কাল বিকেলে আয়। একা আসতে বারণ করলেন? হ্যাঁ, বললেন, একা আসবি না, তোর খুব বিশ্বস্ত একজন সঙ্গী যাকে ভরসা করিস তাকে নিয়ে আসবি। আর শিবুর আঘাতের কি হলো?
হরনাথ শাস্ত্রী ওর হাঁটু কনুইয়ের ছড়ে যাওয়া জায়গায় মলম লাগিয়ে দিলেন আর হাতে একটা মাদুলি বেঁধে দিয়ে বললেন আপাতত পড়ে থাকতে। আচ্ছা। বাড়ি ফেরার পথে শিবু গ্রামের ডিসপেন্সারিতে গেল। সেখানকার কম্পাউন্ডার অনন্তদা ক্ষত পরিষ্কার করতে গিয়ে অবাক। কেন? বলল, কিরে শিবু, তোর হাঁটুর উপরে এই দুটো দাগ কিসের? যেন দুটো ধারালো দাঁত বসে গেছে, বেশ গভীর তো। দাঁতের দাগ? হ্যাঁ। শিবু তখন বুঝল জঙ্গলে ওটা সাধারণ আঘাত ছিল না, অন্য কিছুর ইঙ্গিত। বাড়ি ফিরেও শান্তি নেই। উঠোনে পা দিতেই আবার সে পচা গন্ধ, আর চোখের কোণে যেন একটা কালো ছায়া সরে গেল পাঁচিলের পাশ দিয়ে। আবার সেই কণ্ঠস্বরও শোনা গেল। হ্যাঁ, সেই খ্যানখ্যানে গলা। আবার ফিরে এসেছিস, ভাবছিস পার পাবি না। আমি তোর গায়ে একটা মরণের চিহ্ন এঁকে দিয়েছি, এবার দেখবি মজা। শিবু বুঝল তাহলে হাঁটুর দাগ দুটো। হ্যাঁ, বুঝলো ওটা ওই অপশক্তিরই কাজ। ভয়ে দাওয়ায় বসে পড়ল। মাকে অবশ্য সত্যিটা বলেনি, পাছে আরও ভয় পান। শুধু বলল পড়ে গিয়ে চোট পেয়েছে। হ্যাঁ, শরীর ভালো লাগছে না বলল। পরের দিন বিকেলে শিবু তার সবচেয়ে ভরসার সঙ্গী মানে সাগরেদ বিশেককে সাথে নিয়ে আবার গেল হরনাথ শাস্ত্রীর বাড়ি। হরনাথ শাস্ত্রী অপেক্ষা করছিলেন। হ্যাঁ, দাওয়ায় বসে পঞ্জিকা দেখছিলেন। ওদের দেখেই বললেন, আয় বাছারা আয়, বস, তোদের জন্যই অপেক্ষা করছিলাম। তিনি কি ধানে কিছু জানতে পেরেছিলেন? হ্যাঁ, মুখ তুলে বললেন, কাল রাতে ধ্যানযোগে যা দেখলাম তাতে ভয় পাওয়ারই কথা বটে শিবু। তোর উপর এক ভয়ঙ্কর অতৃপ্ত আত্মার নজর পড়েছে। কিন্তু কারণটা কি? হঠাৎ শিবুর ওপর কেন? সেটাই হরনাথ জানতে চাইলেন। বললেন, কোনো বিধান দেওয়ার আগে আমার জানা দরকার ওই অপশক্তি হঠাৎ তোর উপর ভর করল কেন। তুই কি সম্প্রতি এমন কিছু করেছিস যার ফলে সে জেগে উঠেছে? তিনি ধ্যানে কি দেখেছিলেন? বললেন, আমি যতদূর দেখতে পেয়েছি, দিন 15 আগে ওই জঙ্গলের ভেতরেই এমন কিছু একটা ঘটেছিল তোর সাথে, যেটাকে তুই হয়তো সাধারণ ঘটনা ভেবে তেমন গুরুত্ব দিসনি। শিবু কি মনে করতে পারল? প্রথমে পারছিল না, বেশি অবাক হয়ে তাকিয়েছিল। হরনাথ আবার চাপ দিতেই হঠাৎ শিবুর মনে পড়ে গেল। কি মনে পড়ল? সে একটু ইতস্তত করে বলল, হ্যাঁ ঠাকুর মশাই, মনে পড়েছে। বলল, দিন 15-20 আগে সে পাশের গ্রামের মাছ বেচতে গিয়েছিল। ফেরার সময় জঙ্গল দিয়ে আসছিল? হ্যাঁ, দুপুরবেলা খুব ক্লান্ত লাগছিল, তাই পুকুর ধারে সাইকেল রেখে একটু বিশ্রাম নিতে বসেছিল। তখন কিছু হয়েছিল? সেদিন ওর কাছে বিক্রির পরেও এক হাঁড়ি ছোট মাছ বেঁচে গিয়েছিল। সে যখন উঠতে যাবে ঠিক তখন কোত্থেকে যেন এক অদ্ভুত চেহারার বুড়ো লোক এসে হাজির। অদ্ভুত চেহারা? হ্যাঁ, যেন মাটি ফুঁড়ে উঠে এলো। লোকটা মাছের হাঁড়িটার দিকে খুব লোভীর মতো তাকিয়েছিল আর সামান্য কিছু পয়সার বিনিময়ে পুরো হাঁড়িটা চাইছিল। শিবু দিয়ে দিল? হ্যাঁ, ওর মায়া হয়েছিল। ভাবল গরিব মানুষ, পয়সা নেই, তাই প্রায় বিনা পয়সাতেই হাঁড়িটা দিয়ে দিল। বৃদ্ধ মুচকি হেসে পয়সাগুলো হাতে গুজে দিয়ে হাঁড়ি নিয়ে জঙ্গলে মিলিয়ে গেল। কিন্তু পয়সাগুলোর মধ্যে কিছু ছিল? সেটাই আসল ঘটনা। শিবু পরে ভালো করে দেখল, প্রত্যেকটা পয়সার গায়ে শুকনো কালচে রক্তের দাগ। রক্তের দাগ? হ্যাঁ, হাতে নিতেও গা ঘিন ঘিন করছিল। হরনাথ শাস্ত্রী বললেন, শুধু এইটুকু নয় শিবু, তুই আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা ভুলে যাচ্ছিস। কি সেটা? বললেন, ওই বৃদ্ধ হঠাৎ তোর সামনে এলো কেন? নিশ্চয়ই তুই তার আগে ওই পুকুর ধারের আশেপাশে এমন কিছু করেছিস যার ফলে কোনো দুষ্ট শক্তি জেগে উঠেছে এবং ওই বৃদ্ধের রূপ ধরে তোর সামনে এসেছিল। শিবুর কি মনে পড়ল? কিছুক্ষণ চুপ থেকে খুব লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, ঠাকুরমশাই, এবার সব মনে পড়েছে। আমি সেদিন অজান্তেই একটা মস্ত বড় অন্যায় করেছিলাম। কি করেছিল? বলল, ওই পুকুর ধারের এক পাশে আগাছায় ঢাকা একটা ভাঙাচোরা পুরনো সমাধি বেধি মতো দেখেছিলাম। আগে চোখে পড়েনি, কৌতূহলবশত ওইটার কাছে গিয়েছিলাম দেখতে। আর তখনই অসাবধানে ওই সমাধির ওপরে পা দিয়ে ফেলেছিলাম আমি। হরনাথ শাস্ত্রী দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, এবার মিলেছে। শোন তাহলে সেই ইতিহাস। কিসের ইতিহাস? ওই সমাধির? হ্যাঁ, বললেন, বহু বছর আগে এই গ্রামে নন্দরাম সাহা নামে এক লোভী আর অত্যাচারী মহাজন ছিল। জেলেদের ঠকাত। কিভাবে? জলের দরে মাছ কিনে বাইরে চড়া দামে বেচত। জেলেরা অতিষ্ঠ হয়ে প্রতিবাদ করার কথা ভাবল। তাদের নেতা ছিল সুদাম নামে এক সাহসী যুবক। নন্দরাম কি ভয় পেল? হ্যাঁ,
ভাবল সুদামকে সরালেই সব ঠান্ডা হবে, তাই লোক লাগিয়ে সুদামকে খুন করালো। তারপর জেলেরা চুপ করে গেল? হ্যাঁ, দলনেতা মারা যাওয়ায় আর সাহস পায়নি। নন্দরাম ভাবল কাঁটা দূর হলো, কিন্তু কি? সে জানত না এর ফল হবে ভয়ঙ্কর। সুদামের অতৃপ্ত আত্মা ফিরে এলো প্রতিশোধ নিতে। কি করলো সে? এক অমাবস্যার রাতে নন্দরামের পুরো পরিবারকে একে একে শেষ করে দিল। চোখের সামনে সেই দৃশ্য দেখে নন্দরাম নিজেও ভয়ে শুকিয়ে কাঠ হয়ে মারা গেল। তাহলে নন্দরামের সমাধি হলো কিভাবে? ভূতের ভয়ে তো কেউ সৎকার করার কথা না। ঠিক তাই, কেউ সাহস পায়নি। শেষে কয়েকজন লোক মিলে জঙ্গলের ধারে ওই পুকুর পাড়েই গর্ত খুঁড়ে নন্দরামকে সমাধি দেয়। সেই থেকে জায়গাটা অভিশপ্ত। একদম অপয়া আর অভিশপ্ত। লোকে দিনের বেলাতেও ওদিকে যায় না। তুই সেদিন অজান্তেই সেই অভিশপ্ত সমাধিতে পা দিয়ে নন্দরামের ঘুমন্ত অতৃপ্ত আত্মাকে জাগিয়ে তুলেছিস। আর সেই আত্মাই শিবুর মাছের লোভে ওর পিছু নিয়েছে। হ্যাঁ, শিবু আর বিষে তো শুনে ভয়ে কাঁপছে। তারা হাত জোর করে মুক্তির উপায় জানতে চাইল। হরনাথ বললেন, উপায় একটা আছে, তবে পথটা কঠিন, বিপজ্জনক। প্রাচীন তন্ত্র সাধনায় এর বিধান আছে। কি রকম বিপদ? তিনি বোঝালেন, এই ক্রিয়াকর্মে অভিশপ্ত আত্মারা সব শক্তি দিয়ে বাধা দেয়। সাধককে মনসংযোগ রাখতে হয়, ভয় পেলে চলে না। এর জন্য পবিত্র নির্জন জায়গা লাগে, নির্দিষ্ট তিথি লাগে, অমাবস্যা বা পূর্ণিমা। আর কি কি লাগে? কিছু বিশেষ জিনিস, যেমন শুদ্ধ বেলপাতা, গঙ্গাজল, কাঁচা হলুদ বাটা, লাল সুতো, কস্তুরী, আর সবচেয়ে জরুরি চিতাভস্ম। শ্মশানের ছাই? হ্যাঁ, শ্মশানের পোড়া মরার ছাই। হরনাথ পঞ্জিকা দেখে বললেন, আগামী শনিবারেই অমাবস্যা পড়ছে। সেদিনই ক্রিয়া হবে? কোথায়? হ্যাঁ, গভীর রাতে, গ্রামের বাইরে নির্জন স্থানে বা শ্মশানে। তিনি জায়গা ঠিক করে খবর দেবেন বললেন। আপাতত সুরক্ষার জন্য কিছু দিলেন? হ্যাঁ, শিবু, বিষে আর পারুলবালার জন্য মন্ত্র পড়া শক্তিশালী রক্ষা কবচ তৈরি করে দিলেন। বললেন এটা অন্তত 7 দিন সুরক্ষা দেবে। পারুলবালাকেও শুদ্ধ হয়ে কবচটা পড়তে বললেন। শুক্রবার রাতে হরনাথের লোক এসে খবর দিল জায়গা ঠিক হয়েছে। কথা মতো শনিবার সন্ধ্যায় ওরা গেল। হ্যাঁ, শিবু, বিষে আর পারুলবালা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে সব উপকরণ নিয়ে গ্রামের বাইরে 3 মাথার মোড়ের বটগাছটার তলায় অপেক্ষা করতে লাগলো। হরনাথ এলেন তারপর? হ্যাঁ, কিছুক্ষণ পরেই এলেন। সেখান থেকে 4 জন মিলে আরও উত্তরে হেঁটে একটা ঘন গাছপালায় ঘেরা নির্জন প্রান্তরে পৌঁছালো। ভীষণ নির্জন, ঝিঝি পোকার ডাক ছাড়া শব্দ নেই। হরনাথ জায়গাটা শুদ্ধ করলেন প্রথমে। হ্যাঁ, মন্ত্র পড়ে শুদ্ধ করে নিজের আসন পাতলেন। ঝোলা থেকে সব বের করলেন, বেলপাতা, হলুদ বাটা, কস্তুরী, মাটির পাত্র পয়সা রাখার জন্য, আকন্দ ফুল, নিম কাঠ আর কৌটো ভরা চিতাভস্ম। চিতাভস্মের কাজটা কি বললেন? বললেন, তন্ত্রমতে এটা অতৃপ্ত আত্মার আস্ফালনকে কমাতে সাহায্য করে। তিনি সবাইকে সাবধান করলেন, ক্রিয়া শুরু হলে পৈশাচিক উৎপাত হতে পারে, ভয়ঙ্কর শব্দ, দৃশ্য দেখা যেতে পারে, কিন্তু ভয় পাওয়া বা আসন ছাড়া চলবে না। তারপর গণ্ডি কাটলেন। হ্যাঁ, ত্রিশূল দিয়ে প্রথমে বিষে আর পারুলবালার চারপাশে, বললেন এর বাইরে না যেতে। তারপর শিবুকে নিয়ে নিজেদের চারপাশে আরেকটা গুন্ডি কাটলেন। ক্রিয়া শুরু হলো কিভাবে? প্রথমে হরনাথ সেই রক্তমাখা পয়সাগুলোকে মন্ত্র পড়ে শুদ্ধ করলেন। লাল সুতো দিয়ে বাঁধলেন, মাটির পাত্রে রেখে বেলপাতা দিয়ে ঢাকলেন। আর এটা করার সময়ে কি কিছু ঘটল? হ্যাঁ, হঠাৎ করে জায়গাটার তাপমাত্রা যেন হিমাঙ্কের নিচে নেমে গেল। সবার কাঁপুনি ধরে গেল। বাতাসে ফিসফিসানি শব্দ আর সেই পচা গন্ধ। অশরীরী হাসির শব্দ আসছে থেকে থেকে। হরনাথ কিন্তু অবিচল ছিলেন একদম। তিনি নিম কাঠ, আকন্দ ফুল দিয়ে যজ্ঞের আগুন জ্বালালেন। চোখ বন্ধ করে মা কালীকে স্মরণ করে বীজ মন্ত্র জপ শুরু করলেন। প্রায় 108 বার জপ করার পর চোখ খুললেন। তারপর পয়সাগুলো? পয়সা শুদ্ধ পাত্রটা হাতে নিয়ে গঙ্গা জল ছিটিয়ে দিলেন। গভীর ধ্যানে মগ্ন হয়ে বিশেষ মন্ত্র পড়ে পয়সাগুলো দাউ দাউ করে জ্বলতে থাকা যজ্ঞের আগুনে আহুতি দিলেন। পয়সা আগুনে পড়তেই সঙ্গে সঙ্গে চারপাশ থেকে ভয়ঙ্কর তর্জন, গর্জন আর আর্তনাদ। শিবু, বিষের মুখ ভয়ে ফ্যাকাশে, পারুলবালা চোখ বন্ধ করে নিলেন। পয়সাগুলো পুড়ে ছাই হওয়ার পর হরনাথ কৌটো থেকে চিতাভস্ম বের করে 3 বার মন্ত্র পড়ে আগুনে আহুতি দিলেন। সঙ্গে সঙ্গে আর্তনাদ আরও তীব্র হল, যেন কেউ শেষ শক্তি দিয়ে চিৎকার করছে। এরপর
হরনাথ শিবুকে ইশারা করলেন যজ্ঞকুণ্ড থেকে এক মুঠো ছাই তুলে মাটিতে মেশাতে। শিবু কাপা হাতে তাই করল। ছাই মাটিতে মেশাতেই অমনি একটা গগন বিদারী আর্তনাদ। সবাই দেখল যজ্ঞের আগুন থেকে একটা কালো ধোঁয়ার কুণ্ডলী পাকিয়ে উঠে শূন্যে কিছুক্ষণ ছটপট করল, তারপর ধীরে ধীরে মিলিয়ে গেল। মানে আত্মাটা চলে গেল? হরনাথ বললেন, আপাতত বিপদ কেটেছে, কিন্তু স্থানশুদ্ধি বাকি। তিনি শুদ্ধিকরণের মন্ত্র জপ করলেন আর শিবুকে বললেন গঙ্গা জলে বেলপাতা ডুবিয়ে সেই জলে স্নান করে ভিজে গায়ে বাড়ি ফিরতে, পেছনে না তাকাতে। তারপর তিনি গণ্ডি কেটে সবাইকে বের করলেন? হ্যাঁ, শেষে হরনাথ শিবুদের বাড়ি গিয়ে গৃহশুদ্ধি মন্ত্র পড়ে বাড়িটাও বিপদমুক্ত করলেন। পরিবেশটা আবার শান্ত, স্বাভাবিক হয়ে গেল। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। কথায় বলে না, নিয়তিকে হয়তো কিছুদিনের জন্য ঠেকানো যায়, কিন্তু পুরোপুরি খণ্ডানো যায় না। ঠিক। ক্রিয়াকর্মের পর কয়েকটা দিন সব শান্তই ছিল, কিন্তু তারপর একদিন শিবু দেখল ওর মা পারুলবালার মুখে, হাতে, পিঠের চামড়ায় কি কেমন যেন মাছের আঁশের মতো বিশ্রী গোল গোল চকচকে ছাপ দেখা দিয়েছে। মাছের আঁশ মোছা যাচ্ছে না? না, অনেক চেষ্টা করেও মোছা যাচ্ছে না। শিবুর মা তো ভয়ে কান্নাকাটি শুরু করলেন। হরনাথকে খবর দেবে কি দেবে না ভাবছে। তার মধ্যেই আবার কিছু ঘটল। হ্যাঁ, একদিন মাঝরাতে শিবুর ঘুম ভেঙে গেল। দেখল পাশের চৌকিতে মা নেই। ঘরেও নেই? না, ঘর থেকেও উধাও। শিবুর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। সে লাফ দিয়ে বেরিয়ে সোজা নদীর দিকে ছুটল। নদীতে? হ্যাঁ, নদীর ধারে পৌঁছে দেখল তার মা যেন সম্মোহিতের মতো ধীরে ধীরে নদীর জলে নেমে যাচ্ছেন। শিবু ডাকল না? পাগলের মতো চিৎকার করে ডাকল, মা, ও মা, ফিরে এসো। কিন্তু পারুলবালা কোনো সাড়া দিলেন না। শিবুর চোখের সামনেই নদীর গভীর জলে অদৃশ্য হয়ে গেলেন। সর্বনাশ! শিবু কি করল? কাউকে জানালো? না, লজ্জায় ভয়ে ব্যাপারটা গোপন রাখল। বিষে বা অন্যেরা খোঁজ নিতে এলে মায়ের অসুস্থতার অজুহাত দিল। কিন্তু নিয়তি তো অন্যরকম ভেবে রেখেছিল। হ্যাঁ, কিছুদিন পরেই একই পরিণতি ঘটল শিবুর নিজের। একদিন স্নান সেরে আয়নার সামনে দাঁড়িয়ে চমকে উঠল। ওর গায়েও? হ্যাঁ, নিজের মুখে, বুকে, পিঠে, সারা গায়ে সেই একই রকম মাছের আঁশের মতো দাগ ফুটে উঠছে। শিবু বুঝল ওরও শেষ সময় এসে গেছে। হ্যাঁ, সেই দিন রাতেই সেও মায়ের মতো বাড়ি থেকে বেরিয়ে নদীর দিকে চলে গেল এবং গভীর জলে নেমে অদৃশ্য হয়ে গেল। আর খুঁজে পাওয়া গেল না। পরদিন সকালে বিষে এসে দেখল বাড়ি ফাঁকা, মাও নেই, ছেলেও নেই। সে পাড়াপড়শিদের ডেকে খোঁজাখুঁজি করল নিশ্চয়ই। হ্যাঁ, কিন্তু কোথাও পেল না। চিন্তিত বিশ্বে শেষে নিরুপায় হয়ে আবার ছুটে গেল হরনাথ শাস্ত্রীর কাছে। হরনাথ শাস্ত্রী কি বললেন? তিনি বিষের মুখে সব শুনে স্তব্ধ হয়ে গেলেন। আবার ধ্যানে বসলেন। কিছুক্ষণ পর ধ্যান ভেঙে তার মুখে গভীর আতঙ্ক আর হতাশা। তিনি কি কারণটা জানতে পারলেন? হ্যাঁ, চোখ খুলে থমথমে গলায় বললেন, সর্বনাশ, যা হওয়ার হয়ে গেছে রে বিষে। শিবু নিজের অজান্তেই একটা মারাত্মক ভুল করে ফেলেছিল সেদিন। কি ভুল? ক্রিয়াকর্মের সময়? হরনাথ জানালেন, শিবু শুদ্ধ হয়ে স্নান করে যজ্ঞে বসেছিল ঠিকই, কিন্তু সে যে কাপড়টা পরেছিল, মানে বস্ত্র, সেটা শুদ্ধ ছিল না। হ্যাঁ, শুধু নতুন বা কাঁচা হলেই তো হয় না। যজ্ঞের কাজে ব্যবহৃত বস্ত্রকেও বিশেষ মন্ত্র পড়ে শুদ্ধ করতে হয়। হরনাথ কি মন্ত্রটা শিখিয়েছিলেন? শিখিয়েছিলেন, কিন্তু শিবু তাড়াহুড়োতে বা উত্তেজনায় বস্ত্র পরার সময়ে সেই মন্ত্র জপ করতে বেমালুম ভুলে গিয়েছিল। ও, এই একটা ভুলের জন্য? হরনাথ দীর্ঘশ্বাস ফেলে আক্ষেপ করে বললেন, ওই একটা ভুলের জন্যই অভিশাপটা পুরোপুরি কাটেনি। আমার আর কিছু করার নেই রে বিষে। একেই বলে নিয়তির লিখন। নিয়তিকে খণ্ডানো সত্যিই বড় কঠিন। তারপর? তিনি বিষেকে সঙ্গে নিয়ে নদীর ধারের দিকে এলেন। নদীর কালো জলের দিকে তাকিয়ে হরনাথ শাস্ত্রী খুব দুঃখ করে বললেন, দেখলি তো, সামান্য একটা ভুলের জন্য গোটা পরিবারটা কিভাবে শেষ হয়ে গেল। ওরা মা আর ছেলে কেউই মুক্তি পেল না। তাহলে ওরা কোথায়? বললেন, ওরা এখন এই নদীর জলেই অভিশপ্ত মাছের মতো জীবে পরিণত হয়ে বাস করছে। ওই দেখ বিষে, ওরা আমাদের দেখতে পেয়ে জলের ওপর ভেসে উঠেছে। বিষে কি দেখল? ভয়ে ভয়ে হরনাথের দেখানো দিকে তাকালো। দেখল নদীর কালো জলে দুটো অদ্ভুত, মানে বিভৎস মুখ ভেসে আছে। কেমন দেখতে? চোখ আর মুখ কিছুটা মাছের মতো, গলা থেকে কোমর পর্যন্ত মানুষের মতো হলেও সারা শরীর চকচকে মাছের আঁশে ঢাকা, আর পায়ের বদলে মাছের মতো ল্যাজ।
এক অনন্ত ক্ষুধা, কাঁচা মাছের ক্ষুধা। বিষে তো আর তাকাতে পারল না, 2 হাতে চোখ ঢাকল। তারপর থেকে নদীটাও অভিশপ্ত হয়ে গেল। হ্যাঁ, শোনা যায় তাই। জেলেরা ভয়ে আর কেউ সেখানে মাছ ধরতে নামে না। উফ, একটা সাধারণ জেলের জীবন, সেখান থেকে এমন ভয়ঙ্কর পরিণতি। ভাবা যায় হরনাথ শাস্ত্রীর মতো অভিজ্ঞ তান্ত্রিকের ক্রিয়ার পরেও শুধু একটা সামান্য ভুলের জন্য। হ্যাঁ, বস্ত্র শুদ্ধ করার মন্ত্রটা না পড়ার জন্য সব শেষ হয়ে গেল। শিবু আর তার মায়ের শেষটা সত্যি খুব মর্মান্তিক। ভয়ঙ্করও বটে।